হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ইংলিশ গ্রামারের লেকচার 1। এই লেকচারে আমি আলোচনা করব ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, ইংলিশ গ্রামার নিয়ে, সাউন্ড, লেটার অ্যান্ড অ্যালফাবেট নিয়ে, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট নিয়ে, ওয়ার্ড অ্যান্ড সিলেবল নিয়ে। প্রত্যেকটি টপিক আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের যে প্রথম টপিক সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ মানে কি, আমরা যদি বাংলা মিনিং করি এটা হচ্ছে ইংরেজি আসতেছে, আর যদি আমরা ল্যাঙ্গুয়েজকে মিনিং করি তাহলে আসতেছে হচ্ছে ভাষা। এখন ইংরেজি একটা শব্দ, ভাষা একটা শব্দ। তা আমরা এই যে ভাষা মানে কি, আমরা ভাষা বলতে কি বোঝায়, একটা নির্দিষ্ট ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। ঠিক তেমনি ইংলিশ হচ্ছে একটা ভাষা যার মাধ্যমে ইংল্যান্ডে বসবাসকারী লোকজন তাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। এখন ইংলিশটা আমরা বাংলাদেশি হয়েও কেন আমাদের জানা জরুরি, কারণ এই ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটা যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমাদের যে প্রত্যেকটা দেশে যদি আমরা গমন করি বা যাই, আমাদের অন্য যে ভাষী লোকগুলো রয়েছে তাদের সাথে আমাদের যে কমিউনিকেশন সিস্টেমটা এটা কিন্তু জটিল হয়ে যাবে। এই কারণে এই ভাষাটা আমাদের জানা জরুরি। আশা করি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কাজটা কি এই জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এরপরে তোমাদের সেকেন্ড যে টপিক সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। ইংলিশ আমি আগেই বলছি, ইংলিশ মানে হচ্ছে ইংরেজি, আর গ্রামার মানে কি, গ্রামার মানে হচ্ছে ব্যাকরণ। এখন আমরা বাংলায় ব্যাকরণ পড়ছি, মানে ব্যাকরণ কথার মানে কি, ব্যাকরণ কথার মানে হচ্ছে যার মাধ্যমে আমরা যে ভাষাটা শিখতেছি এই ভাষাটাকে সুন্দরভাবে, সুষমভাবে কিভাবে লিখিত আকার বা কয়েকটা নিয়ম কানুনের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে আমরা যদি ব্যাকরণ জিনিস বলতে চাই, কিভাবে বলবো, আমাদের যে ভাষাটা আছে এই ভাষাকে শুদ্ধভাবে লিখতে কতগুলো নিয়ম কানুন। আমরা যদি আমাদের ভাষাকে প্রকাশ করতে চাই, অর্থাৎ মুখে বললাম, মুখে আমরা এলোমেলো করে বলতে পারলাম, কিন্তু যখন আমরা এইটাকে খাতায় উপস্থাপন করবো, অর্থাৎ লিখিতভাবে উপস্থাপন করব, তখন এই যে ব্যাকরণ বিষয়টা, অর্থাৎ লিখিত যে বিষয়টা একটা সিকোয়েন্স ফলো করবে, এই নিয়মকানুনগুলোই হচ্ছে মূলত ব্যাকরণ বা গ্রামার। এই ব্যাকরণের ইংলিশ ফর্ম হচ্ছে গ্রামার। এখন ইংলিশ গ্রামারটা কি, অর্থাৎ ইংলিশ গ্রামারটা হচ্ছে আমরা যে শাস্ত্র পাঠ করলে আমরা ইংরেজি ভাষা কি করতে পারবো, শুদ্ধভাবে পড়তে পারবো, লিখতে পারবো এবং বলতে পারবো, এই জিনিসটাই হচ্ছে ইংলিশ গ্রামার। এখন ইংলিশ গ্রামার আমাদের কেন জানা জরুরি, এটা একটা প্রশ্ন হতে পারে। কারণ আমরা যদি ইংরেজিটাকে সুন্দরভাবে খাতায় উপস্থাপন করতে চাই, খাতায় উপস্থাপন, আর কি বলতে পারি, যদি বলতে চাই, তারপরে কি আমরা মনের ভাবটা প্রকাশ করতে চাই, তখন আমরা যদি গুছিয়ে বলতে চাই, এই কারণে আমাদের ইংলিশ গ্রামারটা সুন্দরভাবে জানা জরুরি। এখন আমাদের ইংলিশ গ্রামারের কয়েকটা পার্টে ভাগ রয়েছে। ইংরেজি গ্রামারের 5টি ভাগ রয়েছে। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে অর্থোগ্রাফি। এই যে ভাগটা, এই অর্থোগ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণ প্রকরণ। এখন অর্থোগ্রাফি মানে আমরা বুঝলাম হচ্ছে বর্ণ প্রকরণ, অর্থাৎ এই যে ইংলিশ গ্রামারের একটা 5টা ভাগের একটা ভাগ হচ্ছে অর্থোগ্রাফি। তাহলে এই অর্থোগ্রাফির মধ্যে আমরা বলতেছি বর্ণ প্রকরণ, অর্থাৎ এই প্রকরণ মানে কি, আমরা কিভাবে এই জিনিসটাকে প্রক্রিয়া করতে পারি, অর্থাৎ তাহলে বর্ণ প্রকরণ অর্থাৎ বর্ণকে আমরা ইংলিশ গ্রামারে কিভাবে প্রক্রিয়া করতে পারি, সেই জিনিসটা কিন্তু আমাদের ওই অর্থোগ্রাফি পার্টটাই সুন্দরভাবে উপস্থাপন করা আছে। এরপরে সেকেন্ড যে টপিকটা হচ্ছে বা সেকেন্ড যে ভাগটা হচ্ছে সেটা হচ্ছে ইটিমোলজি। ইটিমোলজি শব্দের মানে হচ্ছে পদ প্রকরণ। এখন বাক্যে আমরা জানি ইংলিশ গ্রামারে 8টা পার্ট অফ স্পিচ আছে, অর্থাৎ 8টা পার্ট অফ স্পিচ আমরা ধারণা দিব, জেনে রাখো যে 8টা পার্ট অফ স্পিচ আছে। ওই 8টা পার্ট অফ স্পিচকে আমরা কিভাবে গ্রামারে উপস্থাপন করতে পারি, এই ইটিমোলজিতে তা সুন্দরভাবে উপস্থাপন করা আছে। অর্থাৎ এই ভাগটা যে পদ প্রকরণের ভাগটা, সেখানে কিন্তু তোমাদের একটা বিস্তার আলোচনা আছে এই পদ সম্পর্কে। এবং তোমাদের তৃতীয় যে ধাপটা সেটা হচ্ছে সিনটেক্স। এই ভাগটায় মূলত আলোচনা করা হয়েছে হচ্ছে বাক্য প্রকরণ নিয়ে। এখন বাক্য প্রকরণ কেমন, আমি যদি বলি যে আমার নাম করিম, এখন এই বাক্যটা ঠিক কিভাবে গুছিয়ে আমরা বলতে পারি, সেই জিনিসটাই হচ্ছে সিনটেক্স।
অর্থাৎ বাক্যটাকে কীভাবে খাতায় উপস্থাপন করতে পারি সুন্দরভাবে গ্রামারের মাধ্যমে, এই গ্রামারের মাধ্যমে ঠিক কীভাবে বলতে পারি সেই জিনিসটাই হচ্ছে সিনট্যাক্স। এরপর দেখো যে চতুর্থ যে জিনিসটা সেটা হচ্ছে পাংচুয়েশন। এর মানে হচ্ছে বিরাম চিহ্ন প্রকরণ। এই পাংচুয়েশনের মাধ্যমে আমরা কি করতে পারি, পাংচুয়েশনের মাধ্যমে আমরা করতে পারি যে ইংলিশ গ্রামারের আমরা যে ফুল স্টপ ব্যবহার করি, কমা ব্যবহার করি, এই যে জিনিসগুলো ব্যবহার করি, এই যে প্রশ্নবোধক চিহ্নগুলো ব্যবহার করি, ঠিক কীভাবে উপস্থাপন করতে হয় এই পাংচুয়েশনের মধ্যে এই জিনিসটা সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তারপরে তোমাদের 5 নম্বর যে ভাগটা, সে ভাগটা হচ্ছে প্রোসোডি। এর মানে হচ্ছে ছন্দ প্রকরণ। অর্থাৎ এই 5 নম্বর ধাপে অর্থাৎ এই প্রোসোডিতে কি আলোচনা করা হয়, আমরা এতে আলোচনা করি কবিতার যে নিয়ম কানুন বা আমরা যে কবিতাগুলো রচনা করি ইংলিশ ভাষায়, সেই ইংলিশ ভাষায় যে কবিতাগুলো রচনা করার জন্য যে নিয়মকরণ আছে সেই নিয়মকরণগুলো এই ছন্দ প্রকরণে সুন্দরভাবে আলোচনা করা হয়। এই 5টি ধাপের মধ্যে ইংলিশ গ্রামারের প্রত্যেকটা জিনিস পড়ে যাবে এবং এই 5টি ধাপের মাধ্যমে আমরা ইংলিশ গ্রামারের প্রত্যেকটা জিনিস খুঁজে পাবো বা বুঝতে পারবো। আশা করি এই যে 5টি ধাপ, এই 5টি ধাপ সম্পর্কে তোমরা মোটামুটি ভালো ধারণা পেয়ে গেছো। এখন হচ্ছে 3 নম্বর টপিক, সেটা হচ্ছে সাউন্ড, লেটার অ্যান্ড অ্যালফাবেট। এখন প্রথমে যে জিনিসটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি সাউন্ড। দেখো সাউন্ড মানে কি, সাউন্ডের বাংলা মিনিং আমরা জানি। সাউন্ডের বাংলা মিনিং হচ্ছে আওয়াজ, বা এটাকে আমরা যদি ভালোভাবে বলি সেটা হচ্ছে ধ্বনি। আমরা যদি আমাদের মনের ভাব প্রকাশ করতে চাই, এটা কিন্তু আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা অঙ্গভঙ্গির মাধ্যমে দেখাতে পারি, চিত্র এঁকে দেখাতে পারি, বিভিন্ন ধরনের কাহিনী কৌতুক করে দেখাতে পারি। কিন্তু আমরা যদি আমাদের মনের ভাবকে সম্পূর্ণরূপে মানে একদম ভাষার মাধ্যমে যদি বোঝাতে চাই, প্রথমে আমাদের লাগবে কি এই আওয়াজ বা ধ্বনি। তাহলে এই আওয়াজ বা ধ্বনিকে বলা হচ্ছে কি, আওয়াজ বা ধ্বনিকে বলা হচ্ছে ভাষার প্রাণ। ভাষার প্রাণ কেন বলা হয় ভাষার প্রাণ? কারণ ভাষার প্রাণ যদি আমরা না বলি, তাহলে এই সাউন্ড বা আওয়াজ না থাকলে আমরা যে ভাষা বা মুখ দিয়ে যে উচ্চারণগুলো করব, এই আওয়াজ যদি না উৎপন্ন হয়, তাহলে তো আমরা এই মনোভাবটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি না। এখন এই সাউন্ড বা ধ্বনি উৎপন্ন হয় কোথা থেকে? সাউন্ড বা ধ্বনি উৎপন্ন হয় হচ্ছে বাকযন্ত্র থেকে। কোথা থেকে? বাকযন্ত্র থেকে। এখন বাকযন্ত্র জিনিসটা কি? এখন বাকযন্ত্রের আমি তোমাদের কয়েকটা উপাদান সম্পর্কে ধারণা দিই। বাকযন্ত্রের উপাদানগুলো কি কি? ফুসফুস আছে, তারপরে জিহ্বা আছে, গলনালী আছে, তালু আছে, দাঁত আছে, ঠোঁট আছে, নাক আছে। এই যে আমাদের মুখের ভিতরে যে অংশগুলোর কথা বললাম, এই জিনিসগুলোই হচ্ছে বাকযন্ত্রের অংশ বা উপাদান। এখন একমাত্র এই বাকযন্ত্রের উপাদানগুলোকে কাজে লাগিয়ে মানে ভাষার যে বিস্তারিত রূপ সেটা দিতে পারে হচ্ছে একমাত্রই মানুষ। কি দিতে পারে? মানুষ। মানুষ কি করতে পারে? অর্থপূর্ণ যে সাউন্ড বা যে অর্থপূর্ণ যে ধ্বনি, এটা কি করতে পারে। এখন ভাষার যে সর্বশেষ বিশ্লেষণ হচ্ছে, ভাষার যে সর্বশেষ বিশ্লেষণ সেটা হচ্ছে সাউন্ড বা ধ্বনি। এই সাউন্ড বা ধ্বনি না থাকলে ভাষার কোনো মূল্য নাই। এখন সাউন্ডের কারণেই হচ্ছে মূলত আমরা কি করতে পারছি, আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারছি। কে করতে পারছে? শুধু পৃথিবীতে একমাত্র যে জাতি সেটা হচ্ছে মানুষ। এই মানুষ বাদে ভাষার যে সুন্দর একটা প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করতে কেউ পারছে না। আশা করি সাউন্ড সম্পর্কে সুন্দরভাবেও বুঝতে পারছো। এর পরবর্তী টপিক হচ্ছে লিটার। এখন লিটার জিনিসটা কি? লিটার অর্থ কি? লিটার শব্দের অর্থ হচ্ছে বর্ণ বা অক্ষর। লিটার শব্দের অর্থ হচ্ছে কি? বর্ণ বা হচ্ছে অক্ষর। এখন বর্ণ আর অক্ষর এই জিনিসটা কি? অর্থাৎ আমরা যে এতক্ষণ পড়লাম সাউন্ড, এই সাউন্ড জিনিসটা পড়লাম, এর মানে হচ্ছে কি? ধ্বনি বা হচ্ছে আওয়াজ। এই জিনিসটাই তো শিখলাম। হ্যাঁ, তাই এখন ধ্বনি বা আওয়াজ আমরা মুখে বলতেছি যে আমার নাম করিম, কিন্তু আমরা ধ্বনি বা আওয়াজ বললাম, তো এই জিনিসটাতে আমাদের লিখতে হবে যে আমার নাম করিম। এটা কেমনে লিখতে হবে? আমরা যদি প্রকাশ করতে চাই এটা কেমনে লিখবো? বিভিন্ন ধরনের অক্ষরের মাধ্যমে লিখতেছি। প্রথমে লিখতেছি আ, পরে লিখতেছি ম, র, এই জিনিসগুলোতে আমরা প্রকাশ করতেছি। তো এখন এই জিনিসগুলো কি? এক একটা বর্ণ। ধ্বনি বা আওয়াজকে মানে প্রকাশ করতে চাই, আমাদের তাহলে কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে বর্ণ বা অক্ষর। এখন ইংলিশের যে অক্ষরগুলো রয়েছে এগুলো অবশ্যই অর্থবোধক হতে হবে। তাই এক বা একাধিক যদি আমরা কয়েকটা লেটার নিই, ধরো কয়েকটা লেটার নিলাম, মনে করলাম বি, এ নিলাম, বি নিলাম, ইউ নিলাম, এ নিলাম, এই জিনিসটা হয়ে গেল কি? বাবুল। তাই এখন বাবুল হয়েছে কেমনে? বি নিসি, এ নিসি, আবার বি নিসি, আবার ইউ নিসি, আবার হচ্ছে এল নিসি। এই জিনিসগুলো নিয়ে আমরা এটাকে কি বলে? একটা শব্দ বানাই ফেলছি। এখন আমরা ওয়ার্ডে গেলে আমরা এটা বিস্তারিত বুঝবো। এখন আমাদের যে মূলত লিটারের যে আলোচনা সেটা হচ্ছে কেমন? লিটার হচ্ছে দুইটা পার্টে বিভক্ত। দুইটা পার্ট কি কি? একটা হচ্ছে ক্যাপিটাল লিটার, একটা হচ্ছে ক্যাপিটাল লিটার, আর একটা হচ্ছে কি জানো? স্মল লিটার। স্মল
লিটার, এই দুইটা পার্টে বিভক্ত। এখন ক্যাপিটাল লিটার হচ্ছে বলতে বোঝানো হয়েছে বড় হাতের অক্ষর, আর স্মল লিটার বলতে বোঝানো হয়েছে ছোট হাতের অক্ষর। তাহলে ক্যাপিটাল মানে কি বড় হাতের অক্ষর, আর স্মল লিটার মানে হচ্ছে ছোট হাতের অক্ষর। তো এখন আমি যদি বলি যে ইংরেজি বর্ণমালায় কতগুলো শব্দ আছে, অর্থাৎ ক্যাপিটাল লিটার আর স্মল লিটার, আমাদের ইংলিশ বর্ণমালায় শব্দ হচ্ছে 26টা। কয়টা? 26টা। এখন আমাদের লিটারের মধ্যে এই 26টাকে আমরা একবার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতেছি, একবার ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতেছি। এখন বড় হাতের শব্দগুলোকে যদি আমরা আন্তর্জাতিক ইংলিশে নিয়ে যাই, তখন এই ক্যাপিটাল লিটারকে বলা হচ্ছে আপার ক্লাস লিটার, আর স্মল লিটারকে বলা হচ্ছে লোয়ার ক্লাস লিটার। এখন এই ক্যাপিটাল লিটারগুলোকে দেখতে কেমন? অনেকেই এই ক্যাপিটাল লিটার সম্পর্কে ধারণা আছে, এই কারণে আমরা কয়েকটা দেখাই। সেটা হচ্ছে ক্যাপিটাল লিটারগুলো দেখতে এরকমের, এ বি সি ডি এইভাবে। আবার স্মল লিটারগুলো দেখতে এরকমের, এ বি সি আর হচ্ছে ডি। তাহলে একটা হচ্ছে বড়ভাবে প্রকাশ করতেছি, আর একটা হচ্ছে ছোটোভাবে প্রকাশ করতেছি। এই হচ্ছে লিটারগুলো, ঠিক আছে। এর পরবর্তী টপিক হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেটটা কি? আমরা যে লিটার সম্পর্কে ধারণা পাইছি না, এখন অ্যালফাবেটের বাংলা মিনিংটা হচ্ছে কি? বাংলা মিনিংটা হচ্ছে বর্ণমালা। বর্ণমালা। এখন এখানে একটা মালা দেখতে পাচ্ছ, আমরা যদি সাপোজ মনে করো যে ফুল দিয়ে মালা গাঁথলাম, ফুল দিয়ে কি করলাম? মালা গাঁথলাম। তো ফুল দিয়ে যদি মালা গাঁথি, তো আমাদের একটা ফুলে কি মালা হবে? হবে না। একটা ফুলে মালা হবে না, অনেকগুলো ফুল দিয়ে একটা মালা করতে হবে। ঠিক তেমনি এখানে বর্ণমালা যেটা দেখতেছি, অনেকগুলো বর্ণ লাগবে। তো এখন অনেকগুলো বর্ণ কি? ইংরেজি ভাষায় কটা বর্ণ আছে? 26টা বর্ণ। 26টা বর্ণ, তাহলে বর্ণ হচ্ছে বর্ণ আর মালা, ঠিক না? তাহলে বর্ণ হচ্ছে কটা? 26টা। তাহলে এই 26টা দিয়ে যে মালা তৈরি হবে, 26টা বর্ণ দিয়ে যে মালা তৈরি হবে, তাকে বলতেছি আমরা বর্ণমালা। এই বর্ণমালাটাকেই ইংলিশে বলা হচ্ছে কি? অ্যালফাবেট। এই অ্যালফাবেটটা কি? অ্যালফাবেট এবং লিটার এটা ঘোলানো কোনো বিষয় নেই। অর্থাৎ মালা মানে কি? অনেক বড় কিছু, অর্থাৎ এটা মালার মতো। ঠিক তেমনিভাবে যে আমরা বর্ণ দিয়ে যে মালাগুলো করতেছি, অর্থাৎ 26টা বর্ণকে দিয়ে যে মালা করতেছি, মানে একত্রে, তাকে বলতেছি হচ্ছে বর্ণমালা, যাকে ইংলিশে বলতেছি হচ্ছে অ্যালফাবেট। আশা করি এই অ্যালফাবেট জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারছো। এর পরবর্তী টপিক হচ্ছে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। এখন আমরা ইংরেজি লেটার শিখছি কয়টা? আমরা ইংরেজি লেটার শিখছি হচ্ছে 26টা। এখন এই 26টাকে আমরা দুটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ভাওয়েলে ভাগ করছি, আর একটা হচ্ছে কনসোনেন্টে ভাগ করছি। তো এখন ভাওয়েল এবং কনসোনেন্ট, এই ভাওয়েল মানে হচ্ছে কি জানো? ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, আর এই কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন আমাদের ইংরেজি বর্ণমালায় ভাওয়েল রয়েছে হচ্ছে 5টি। এখন এই 5টি কি কি? আমরা জানি ইংরেজি বর্ণমালায় ভাওয়েল 5টি কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টা হচ্ছে কি? মূলত ভাওয়েল। আর ব্যঞ্জন বর্ণ আর হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্ট হচ্ছে এই এ, ই, আই, ও, ইউ বাদে যে বাকি 21 অর্থাৎ 21টি বর্ণ রয়েছে, এই 21টি বর্ণকে বলা হচ্ছে মূলত বলা হচ্ছে কি? কনসোনেন্ট। 21টি বর্ণ যদি আমরা লিখে দেখাতে চাই, অনেক সময় দরকার। আপাতত আমরা বুঝতে পারছি যে এই যে 26টা ওয়ার্ড, এই 26টা ওয়ার্ডের যে 5টা এ, ই, আই, ও, ইউ, এইগুলো বাদে যে 21টি বর্ণ রয়েছে, সেই 21টি বর্ণকে বলা হচ্ছে কনসোনেন্ট। এখন ভাওয়েল জিনিসটা কি? ভাওয়েল জিনিসটা হচ্ছে ইংরেজি বর্ণমালায় এমন সব বর্ণ যে বর্ণগুলো অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না। ও হিরো, এই ভাওয়েলটা হচ্ছে হিরো, অন্য কোনো বর্ণের সাহায্য নেয় না। এখন ও যদি অন্য কোনো বর্ণের সাহায্য না নেয় বা সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, তাহলে ও হিরো না, তাহলে ও হচ্ছে কি? স্বরবর্ণ, অর্থাৎ ওর কারোর কোনো সহযোগিতার দরকার নেই। তাহলে এখন আমরা যদি মনে করি যে তো ভাওয়েলের সংখ্যাটা কেমন হবে, যে ইংরেজি বর্ণমালায় যে বর্ণ বা লিটার অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, তাকেই বলা হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ। আর এখন যদি আমরা কনসোনেন্টটা বলতে চাই, কনসোনেন্টটা কেমন বলবো? ও হচ্ছে কি? ভাওয়েলের যে উচ্চারণ তাছাড়া উচ্চারিত হতে পারে না। অর্থাৎ
এই যে পাঁচটা ওয়ার্ড আছে, এই পাঁচটা ওয়ার্ডকে সুন্দরভাবে মানে ও কি করে, ও নিজের মতো করে ওর ভিতর নিয়ে তারপর উচ্চারণ করে। অর্থাৎ মানে কনসোনেন্ট হচ্ছে কি এমন সব বর্ণ যে ভাওয়ালের দ্বারা উচ্চারিত। কয়েকটা উদাহরণ দিই। এখন দেখো কেমনে হয়। আমরা যদি ডি লিখি, ডি লিখলাম, এই যে ডিটা, এই ডিটাকে যদি আমরা ভাঙি, দেখো কি পাবো, ডি আমরা বলতেছি কি ডি প্লাস ই। যদি আমরা ডি প্লাস ই দিই তখনই পাচ্ছি ডি। আবার যদি আমরা এইচ বলি, এইচ, বাংলা হচ্ছে দেখো কি আছে, এইচ মানে হচ্ছে এ প্লাস এইচ। তাহলে এটা কি কনসোনেন্টটা উচ্চারণ হচ্ছে কি, এই যে প্রত্যেকটা জায়গায় কি আছে, ভাওয়াল আছে। এই আই ইউ পড়ছি না যেগুলো ভাওয়াল, তো এই প্রত্যেকটা ভাওয়ালের দ্বারাই কিন্তু মূলত এটা উচ্চারণ হচ্ছে। আশা করি ভাওয়াল এবং কনসোনেন্ট সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা পাইছো। কিন্তু এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে কি সেমি ভাওয়াল। এখন সেমি ভাওয়াল বিষয়টা কি? সেমি ভাওয়াল হচ্ছে কখনো কখনো কনসোনেন্টের কিছু কিছু বর্ণ আছে যে ও একাই উচ্চারিত হয়ে যেতে পারে, অর্থাৎ ভাওয়ালের সাহায্য লাগে না। এমন ইংলিশ বর্ণমালা মানে মাত্র দুইটা বর্ণ আছে, সেটা হচ্ছে ডাব্লু আর হচ্ছে ওয়াই। এখন ডাব্লু এবং ওয়াই, এখন এই দুটো আমরা জানি কি, এই দুটো আমরা জানি হচ্ছে কনসোনেন্ট। হ্যাঁ, এগুলো কনসোনেন্ট, এগুলো মূলত কনসোনেন্ট। কিন্তু কখন কনসোনেন্ট এটা যদি শব্দের শুরুতে বসে, অর্থাৎ ডাব্লু এবং ওয়াই শব্দের শুরুতে বসে, তখন এটা হয়ে যায় কি কনসোনেন্ট। আর যদি এই ডাব্লু এবং ওয়াই, অর্থাৎ এই ডাব্লু এবং হচ্ছে ওয়াই যদি শব্দের মাঝে বসে, মাঝে বা শেষে বসে, তখন এই ডাব্লু এবং ওয়াইটা যদি মাঝে বা শেষে বসে, তখন এই জিনিসটা উচ্চারণ হয়ে যাবে ভাওয়াল হিসেবে। এখন আমরা কয়েকটা উদাহরণ দিই যে কেমনে হয়। তো যদি ডাব্লু এবং ওয়াই যখন ওয়ার্ডের প্রথমে বসে, তখন এটা কেমনে বসে, ওয়ার মানে যুদ্ধ, এই ওয়ারটা লিখলাম, এই প্রথমে বসে, তার মানে এটা কি, এটা হচ্ছে কনসোনেন্ট। যখন এটা, তখন শব্দের কাউ লিখলাম, এবং শব্দের কি লাস্টে চলে গেছে, শব্দের লাস্টে যখন গেছে তখন এটার কনসোনেন্ট নাই, এটা হয়ে গেছে কি, এটা হয়ে গেছে হচ্ছে মূলত ভাওয়াল। আশা করি সেমি ভাওয়াল কখন, এই ডাব্লু এবং ওয়াই কখন কনসোনেন্ট কখন ভাওয়াল, এই জিনিসটা বিস্তারিত বুঝতে পারছো। এর পরবর্তী টপিকটা হচ্ছে কি ওয়ার্ড এবং ওয়ার্ড অ্যান্ড সিলেবল। এখন প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ড। এখন ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। অর্থাৎ দেখো, আমরা ইংলিশ বর্ণমালা শিখছি, তাই ইংলিশ যখন বর্ণমালাটা শিখছি তখন আমরা এ বি সি ডি ই এফ মানে এরকম শিখছি। এখন এগুলো তো কি বর্ণ, অর্থাৎ একটা প্রতীক, মানে আমরা কিভাবে প্রকাশ করবো একটা জাস্ট একটা অক্ষর। কিন্তু এখন শব্দকে আমরা কি এভাবে বলি, এ বি সি ডি। আমরা যখন মনের ভাব প্রকাশ করি, আমরা একটা ভাগ করে কথা বলি, অর্থাৎ একটা পূর্ণ শব্দ দ্বারা, মানে একটা পূর্ণ কথা দ্বারা আমরা করি। যেমন যদি বলি আমার নাম করিম, তাহলে আমার নাম করিম, এর মানে বোঝা যাচ্ছে কি আমার নাম করিম। তিনটা আলাদা আলাদা শব্দ, মানে আলাদা আলাদা কথা বলছি, আমার নাম করিম, তাহলে আলাদা আলাদা কি হয়েছে, শব্দ হয়েছে। তাই এই জিনিসগুলো কেমনে হয়েছে আমি বলি, এই জিনিসগুলো কেমনে আইছে। এখন আমরা যদি ইংলিশে আসি, দেখো ইংলিশে যদি আসি তখন দেখো কি হয়, আমরা যদি কয়েকটা লিটার ওয়ার্ড করি, তখন কয়েকটা এলোমেলো লিটার নিছি, অর্থাৎ কে নিছি একটা, এ নিছি একটা, আর নিছি একটা, আই নিছি একটা, এম নিছি একটা। এখন এই ওয়ার্ডগুলোকে আমরা কি করব, যোগ করব। ওয়ার্ডগুলো যদি আমরা যোগ করি তখন কি আসতেছে, করিম। ওয়ার্ডগুলোকে যোগ করার পরে চলে আসতেছে করিম। তো কেমন হয়েছে, লেটার প্লাস লেটার প্লাস লেটার প্লাস লেটার, মানে হচ্ছে লেটার প্লাস লেটার, লেটার মানে বর্ণ যোগ বর্ণ, লেটার প্লাস লেটার প্লাস লেটার, মানে এরকম এই লেটার প্লাস লেটার প্লাস লেটার বা লেটার এরকম চলতে থাকলে কি সব কি হয়, একটা ওয়ার্ড হয়। কিন্তু এই লেটার প্লাস লেটার আমি যুক্ত করলাম, যুক্ত করে আমি যদি এ কে আগে নিয়ে আসতাম, তারপরে এম কে আগে নিয়ে আসতাম, কে পরে নিতাম, আমার কি হইতো, অর্থবোধক কোনো শব্দ আসতো না। তো এমন কোনো কাজ করা যাবে না যদি আমি উল্টাপাল্টা সাজায় একটা অর্থবোধক শব্দ আসলো না, তাহলে কিন্তু সেটা ওয়ার্ড হবে না। তাহলে ওয়ার্ড হওয়ার জন্য কি করতে হবে, কয়েকটা শব্দকে মিলাইতে হবে, একসাথে মিলিয়ে একটা অর্থপূর্ণ একটা শব্দ বানাতে হবে। যেমন আমি করিম বানাইছি, এখন যদি সি ও ডাব্লু দেই, এটা কি কাউ মানে কি গরু, এটার অর্থ আছে। তাহলে কী হবে বলো তো, কয়েকটা লিটার একত্রে মিলিত হয়ে কি করবে, একটা নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা ওয়ার্ড বলতে পারবো। কিন্তু আমরা যদি উল্টে পাল্টা লিখে দিই ডাব্লু সি ও, এইভাবে কি হবে, এইভাবে কিন্তু
মানে লেটার যোগ করছি, লেটার যোগ করছি, কিন্তু ওয়ার্ড আর হয় নাই। ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ডটা কিভাবে, মানে ওয়ার্ডটা কীভাবে আইছে, লেটার প্লাস লেটার করে কেমনি আইছে ওয়ার্ড উৎপন্ন হয়েছে। কিন্তু আমরা যদি উল্টোপাল্টা লেটার যোগ করি তাহলে কিন্তু সেটা ওয়ার্ড হবে না। কিন্তু ওয়ার্ড হওয়ার জন্য কী করতে হবে, কয়েকটা লেটার এমনভাবে যোগ করতে হবে যেন যাতে অর্থপূর্ণ থাকে, মানে তার অর্থ প্রকাশ করার সক্ষমতা থাকে। তাহলে কীভাবে ওয়ার্ড উৎপন্ন হয় বা ওয়ার্ড আইছে, আশা করি এই জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারছো। এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিলেবাল। দেখেন সিলেবাল জিনিসটা কি? সিলেবাল মানে হচ্ছে শব্দাংশ। সিলেবাল মানে কি? সিলেবাল মানে হচ্ছে শব্দাংশ, মানে শব্দ পড়ছি না, কেবল ওয়ার্ড পড়ছি না, ওয়ার্ড পড়ছি, এই ওয়ার্ডের মানে একটা অংশ, ওয়ার্ডের একটা অংশ মানে শব্দের অংশ। এখন শব্দের অংশ মানে সিলেবাল জিনিসটা কি? আমি তোমাদের ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা আমরা পড়বো, এটা গ্রামারের একটা পার্ট, সেটা হচ্ছে প্রিপোজিশন। এটাকে যদি আমরা উচ্চারণ করি, দেখো কেমন হচ্ছে, প্রিপোজিশন, অর্থাৎ আমরা কিন্তু ভাগ করে উচ্চারণ করতেছি। প্রিপোজিশন অর্থাৎ একটা ওয়ার্ডকে শব্দে ভাগ করে ফেলতেছি, এখন আমাদের সিলেবালের যে সংজ্ঞাটা হবে সেটা কেমন হবে? আমরা একটা ওয়ার্ডের প্রতিবার যতটুকু অংশ উচ্চারণ করতে পারি, মানে একবারে উচ্চারণ করতে পারি, মানে একটা ওয়ার্ডের একটা অংশকে বা যতটুকু অংশকে আমরা একবার উচ্চারণ করতে পারি। কি জিনিসটা? যতটুকু অংশকে একবারে উচ্চারণ করতে পারি, সেই জিনিসটাই হচ্ছে কি? সেই জিনিসটাই হচ্ছে সিলেবাল। এখন সিলেবালটা যদি আমরা প্রকাশ করতে চাই, ঠিক কীভাবে প্রকাশ করব? সিলেবালটা প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে? মাঝখানে এই হাইফেন নামক যে বিষয়টা আছে, এই হাইফেন নামক বিষয়টা ইউজ করতে হবে। তাহলে কী করতে হবে? যদি আমরা সিলেবালকে ইউজ করতে চাই বা এই সিলেবালকে কীভাবে ভাগ করতে চাই, তার মাঝে কী করতে হবে? সিলেবালকে হাইফেন দ্বারা প্রকাশ করতে। এখন সিলেবাল যদি আমরা ভাগ করতে চাই, ওই সিলেবালটাকে ভাগ করতে হলে তার মধ্যে কমপক্ষে, মানে সিলেবাল হতে হলে, মানে সিলেবালে যদি ভাগ করতে চাই, অর্থাৎ শব্দকে যদি ভাগ করতে চাই, শব্দকে যদি ভাগ করতে চাই, তার মধ্যে কমপক্ষে একটি ভাওয়াল থাকতে হবে। এখন এই জিনিসটা কেমনে হয় আমরা সামনে দেখাচ্ছি। এখন আমরা দেখব হচ্ছে সিলেবাল কয় প্রকার, হচ্ছে 4 প্রকার। সিলেবাল কয় প্রকার? 4 প্রকার। এখন কি সেই বিষয়টা, সেটা হচ্ছে প্রথমে আসতেছে হচ্ছে মনোসিলেবল। কি সিলেবল? মনোসিলেবল। এখন মনোসিলেবল মানে কি? এক শব্দাংশ। আমরা প্রত্যেকটা উদাহরণ আলাদা দেখাচ্ছি। এক শব্দাংশ। এখন এক শব্দাংশটা কেমন? মনোসিলেবলের যদি আমি উদাহরণ দিই, আমি বলছি কি সিলেবল মানে হচ্ছে যতটুকু শব্দ একবারে উচ্চারণ করা যায়। এখন সিলেবলটা মনোসিলেবল মানে এক শব্দাংশ বলতে কি, মানে একটা শব্দ একবার উচ্চারণ করতে পারবে, একবার উচ্চারণ করতে। দেখুন পেন, এটাকে আমার ভাগ করা লাগতেছে, পেন মানে ভাগ করা লাগতেছে, নো, আমি একবারই পারতেছি পেন। আবার যদি বলি পিন, তো এটাও কি একবার উচ্চারণ হচ্ছে। তাহলে এই যেটা আমরা একবার উচ্চারণ করতে যাচ্ছি, তাহলে এক শব্দাংশ হওয়ার কারণে আমরা কি করতেছি, একবার উচ্চারণ করতে পারছি, তখন সেটা হয়ে গেছে কি মনোসিলেবল। এখন সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইসিলেবল মানে হচ্ছে কি? ডাইসিলেবল মানে হচ্ছে 2 শব্দাংশ, অর্থাৎ 2টা শব্দের অংশ থাকে। এই জিনিসটা কেমন হবে? উদাহরণ দিয়ে দিলে হচ্ছে ফাদার। এখন ফাদার আমি কেমন উচ্চারণ করতেছি? ফাদার, 2টা ওয়ার্ড হচ্ছে ফাদার, অর্থাৎ FA আবার ডট দিয়ে TACR, ঠিক হলো ফাদার। কয়টা ভাগ করছি? 2টা ভাগ করছি। আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার লিখি WATER, এটা কেমন হচ্ছে? ওয়াটার, মাঝখানে কি দেবো? হাইফেন দেবো। বোঝা গেছে? বুঝতে পারছি যে ডাইসিলেবল জিনিসটা কি। এরপর আরেকটা ভাগ হচ্ছে কি, সেটা হচ্ছে 3 নম্বরটা, এটা হচ্ছে ট্রাইসিলেবল। এর মানে হচ্ছে কি? ট্রাইসিলেবল মানে হচ্ছে 3 শব্দাংশ, একটা শব্দকে আমরা 3 ভাগ করতে পারি, তো সেটাই হচ্ছে ট্রাইসিলেবল। ট্রাইসিলেবলের কয়েকটা উদাহরণ দিই কেমনে হয়। তো দেখো ট্রাইসিলেবলের যদি আমি উদাহরণ দিই, সেটা প্রথমে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমব্রিলা। এখন এই আমব্রিলা কয়টা অংশ ভাগ করতে পারছি?
তিনটা অংশে ভাগ করতে পারছি, আমব্রেলা, আমব্রেলা। তাহলে এই তিনটা অংশে ভাগ করার কারণে এটার নাম হয়েছে কি ট্রাইসিলেবল। আমি যদি আরেকটা দেখাই, সেটা হচ্ছে কি কন্ডিশন, কন্ডিশন। কয়টা উচ্চারণ লাগলো? কন্ডিশন। অর্থাৎ তিনটা পার্টে আমি ভাগ করতে পারছি, তিনটা পার্টে। তিনটা পার্টে যখন একটা শব্দকে ভাগ করতে পারি তখন তার নাম হয়ে যাবে কি ট্রাইসিলেবল। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে পলিসিলেবল। পলিসিলেবল মানে কি জানো? বহু শব্দাংশ, বহু শব্দাংশ। অর্থাৎ তিনের অধিক হইতে হবে। তিন শব্দাংশ হয়, মানে একটা শব্দকে তিন ভাগে ভাগ করতে পারি, সেটা কিন্তু কিসের মধ্যে পড়ে যাবে? ট্রাইসিলেবলের মধ্যে চলে যাবে। এখন যদি তিনের থেকে কোনো রকম বেশি হয়ে যায়, তিনের থেকে বেশি হবে, বহু মানে কি তিনের থেকে বেশি, মানে তিনের অধিক, তিনের অধিক হয়ে যায়, তখন জিনিসটা হয়ে যাবে কি পলিসিলেবল। ঠিক সেটার উদাহরণটা কেমন হচ্ছে? আমি যদি বলি ইউনিভার্সিটি, এখন আমি ইউনিভার্সিটি বলছি, এটাকে কয়টা ভাগে ভাগ করতে পারি? দেখো, একবার যতটুকু উচ্চারণ করা যায় সেটা হচ্ছে একটা সিলেবল, আর একটা সিলেবলের সর্বনিম্ন একটা করে ভাওয়াল থাকতে হবে। দেখো, ইউ কি একটা ভাওয়াল, তাহলে এটা কি একটা শব্দাংশ? ইউ, ইউ এটা বলছি কি ইউ, ইউ তাহলে এটা কি ভাওয়াল আছে, তাহলে এটা একটা সিলেবলের মধ্যে পড়তে পারে? হ্যাঁ পড়তে পারে। নি এটা একটা সিলেবলের মধ্যে পড়তে পারে। এন আই মানে একটা শব্দাংশ আমরা ভাগ করতে পারি শব্দকে, ইউ নি, এন আই নি। এবার লিখছি কি ভার, VER, ভার, ভার। এবার হচ্ছে কি সিটি, SITY, সিটি। তাহলে কয়টা ভাগ হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। দেখো প্রত্যেকটার মাঝে এক একটা করে, মানে অন্তত এক একটা করে ভাওয়াল আছে। এটার মাঝে একটা করে ভাওয়াল, এটার মাঝে একটা করে ভাওয়াল, এটার মাঝে একটা, মানে অন্তত একটা করে ভাওয়াল থাকতে পারবে। সেই তাহলেই সেটা একটা কি হতে পারবে? আমরা সিলেবলটা কি করতে পারবো? ভাগ করতে পারবো। আমি বুঝতে পারছি যে এটা কেমনে হয়েছে পলিসিলেবল। আমি আরেকটা উদাহরণ দিই, সেটা কেমন কি দিতে পারি? পপুলেশন, পপুলেশন। এখন পপুলেশন কয়টা ভাগে ভাগ করতে পারি? আমরা জানি কি সর্বনিম্ন এক একটা করে ভাওয়াল থাকতে পারে একটা শব্দাংশের মধ্যে। পপুলেশন কয়টা ভাগ হয়েছে? 1, 2, 3, 4। কি তিনের অধিক চলে গেছে না? যখন তিনের অধিক চলে যাবে তখন সেটা হচ্ছে বহু শব্দাংশ বা পলিসিলেবল, বহু শব্দাংশ বা পলিসিলেবল। এখন আমরা যদি ইংলিশ ভালো করে পারতে চাই, প্রথমে আমাদের জানতে হবে প্রচুর ওয়ার্ড মিনিং সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আমরা যে এইখানে যে জিনিসটা বুঝেছি ওয়ার্ড এবং সিলেবল, এই জিনিসটা কিন্তু পুরোপুরি শব্দের খেলা। তাহলে আমাদের যে ওয়ার্ড মিনিং সম্পর্কে যদি আমরা পূর্ণাঙ্গ ধারণা না থাকে, অর্থাৎ আমাদের ওয়ার্ড মিনিং সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, আমরা ইংলিশটাকে ভালো করে দবজ করতে পারবো না। আজকে যে টপিকগুলো ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ গ্রামার, সাউন্ড লেটার অ্যালফাবেট, ভাওয়াল কনসোনেন্ট, ওয়ার্ড অ্যান্ড সিলেবল, প্রত্যেকটা টপিক কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি। এই টপিকগুলো ইংলিশের মানে যদি আমরা প্রথম থেকে শিখতে চাই, প্রথম দিকে খুবই গুরুত্বপূর্ণ এবং জানাও খুব জরুরি। এখন আমরা কিন্তু ক্লাসে এমনভাবে শিখছি যে এই টপিকগুলো তার কোনো ঝামেলা হওয়ার কথা না। আশা করি তোমরা সকলে যে টপিকগুলো আলোচনা করছি সুন্দরভাবে বুঝতে পারছো। এ পর্যন্ত আজকেই, পরবর্তী লেকচারে আমরা অন্য সকল টপিক নিয়ে আলোচনা করব। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।